The hero has to be brave. Julie! Help me, Elgin. I can save all of you. She was trying to help me. I couldn't stop. Broken her mind. But if you are not gonna tell everyone, then I am. Fatima! It's the only place that the baby will be safe. No. আসসালামু আলাইকুম। এই ভিডিও তৈরি করার সময় আমি আসলে অনেকটাই অসুস্থ, তারপরেও আমি এই কাজটি করতেছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করি আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফাতিমা নিখোঁজ হওয়ার পর বয়েড ও এলিস জঙ্গলের মধ্যে তাকে খুঁজতে থাকে। বয়েড এলিসকে বোঝায় ফাতিমার ট্যালিসম্যান নিয়ে গিয়েছে, সে যেখানেই থাকুক না কেন নিরাপদে থাকবে। কিন্তু এলিস তাকে বলে সে ফাতিমাকে ছাড়া একটি রাতও পার করতে পারবে না। বয়েড তাকে বলে আমরা আগামীকাল আবার ফিরে আসব ফাতিমাকে খোঁজার জন্য। তখনই তার হাতে সেই পুরনো সমস্যা দেখা দেয়। এলিস তার কাছে জানতে চায় কি হয়েছে, সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু বয়েড বলে সে ঠিক আছে। বয়েড স্বাভাবিক হয়ে হাঁটার চেষ্টা করলে ডান পা কাজ করা বন্ধ করে দেয়, ফলে সে পড়ে যেতে লাগে। তখনই এলিস তাকে ধরে ফেলে এবং শহরের দিকে নিয়ে যায়। আশা করি আপনারা প্রথম সিজন থেকে এই পর্যন্ত সিরিজটি দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন বয়েডের কেন এমনটা হচ্ছে। এদিকে ফাতিমা আন্ডারগ্রাউন্ড হোমে বন্দি রয়েছে। সেই মুহূর্তে এলজিন একটি ব্যাগে কম্বল নিয়ে ভেতরে প্রবেশ করে। ফাতিমা এলজিনকে বলে তুমি যে আত্মাকে দেখতে পাও এবং কথা বলো, আমিও সেই আত্মাকে দেখেছি। সে যেটা বলছে সেটা মোটেও সত্যি নয়। আমার শরীরের ভেতরে যেটা আছে সেটা টিলিকে হত্যা করেছে। এলজিন তাকে বোঝায় তোমার গর্ভে যে বাচ্চাটি আছে সে খুব ভয় পেয়েছিল, তাই তাকে হত্যা করেছে। সে ভীষণ ক্ষুধার্ত, তুমি যতক্ষণ না পর্যন্ত তাকে খেতে দেবে ততক্ষণ পর্যন্ত তাকে থামাতে পারবে না। সেই মুহূর্তে ফাতিমা বের হয়ে যেতে লাগে। এলজিন তাকে আবার বাধা দেয় এবং বিছানায় বসিয়ে দেয়। তখন আবার ফাতিমার পেটে ব্যথা ওঠে। এলজিন বলে তোমার কিছু খাওয়া প্রয়োজন। সে তার শরীর থেকে বের করা রক্ত একটি জারে করে নিয়ে ফাতিমার সামনে বসে এবং বলে তুমি এই রক্ত পান করলে বাচ্চাটি অনেকই স্ট্রং হবে এবং আমরাও দ্রুত আমাদের আসল ঠিকানায় ফিরে যেতে পারবো। সে আরও বলে বাচ্চাটি অলরেডি আমাদের সাহায্য করছে। আমি একসময় স্বপ্নে দেখতে পেয়েছিলাম তুমি গর্ভবতী এবং কিছু দিক নির্দেশনা পেয়েছিলাম, যেটা বয়েড জানার পর সে এই শহরকে রক্ষা করতে পেরেছিল। সে ফাতিমাকে বলে তুমি এখানে থাকায় অলরেডি আমার সাহায্য হচ্ছে। তারপর সে তার শরীর থেকে বের করা রক্ত ফাতিমাকে খেতে বলে। ফাতিমা প্রথমে খেতে না চাইলেও কিন্তু রক্তের ঘ্রাণ তাকে আকর্ষণ করে। সে অনেক তৃপ্তি নিয়ে রক্ত পান করে, মনে হচ্ছে সে বহুদিন পর খাবার খাচ্ছে। অপরদিকে ভিক্টর চার্চের বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং ফিরে যেতে লাগে। তখন তাবিদা তার পিছু পিছু এসে জানতে চায় তারপরে কি হয়েছিল তার মায়ের সাথে। ভিক্টর আবার পাগলামি শুরু করে দেয়। সে বলে তার কিছুই মনে নেই এবং তাদের সাহায্য করতে পারবে না। সে বের হয়ে যেতে গেলে তাবিদা তার হাত ধরে। তখনই সে কিছু একটা ভীষণ দেখতে পায়, যেটা লক্ষ্য করে সারা। তারপর সে ভিক্টরের হাত ছেড়ে দেয় এবং ভিক্টর তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সারা তাবিদার কাছে জানতে চায় সে এই মুহূর্তে কী দেখেছে। তাবিদা বলে সে জানে না। তখনই কেনি এসে তাকে জানায় জুলি এখন ক্লিনিকে আছে, তার সাথে জঙ্গলে কিছু একটা হয়েছিল। তাবিদা তাড়াতাড়ি কেনির সাথে ক্লিনিকে চলে যায়। এদিকে ক্রিস্টি জুলিকে টেস্ট করে দেখে তার শরীরে কোনো সমস্যা নেই। তখন ম্যারিয়েল জানতে চায় জঙ্গলে তার এক্স্যাক্টলি কী হয়েছিল। জুলি বলে জঙ্গলে হাঁটার সময় হঠাৎ করে সে ব্ল্যাক আউট হয়ে যায় এবং একটি দুঃস্বপ্ন দেখে। এর বেশি কিছুই মনে নেই তার। কিন্তু জিম বুঝতে পারে তার মেয়ে মিথ্যে বলছে। ক্রিস্টি তাকে বলে আজ রাতে সে তাকে ক্লিনিকে অবজারভেশনে রাখবে এবং জিমের কাছে পারমিশন চায়। জিম সাথে সাথে পারমিশন দিয়ে দেয়। তারপর ক্রিস্টি ও ম্যারিয়েল সেখান থেকে চলে যায় যেন তারা পারিবারিকভাবে আলোচনা করতে পারে। তখন জিম জানতে চায় জঙ্গলে ইথানকে কেন নিয়ে গিয়েছিলে। জুলি স্বীকার করে এটা তার ভুল ছিল। সে আরও বলে গতকাল সে র্যান্ডালের সাথে ওই জায়গায় একবার গিয়েছিল, তাই সে ইথানের সাথে এমনিতেই গিয়েছিল। জিম রেগে যায় র্যান্ডালের কথা শুনে। সে মনে করে এটা হয়তো র্যান্ডালের কাজ। ঠিক সেই সময় তাবিতা চলে আসে। তখন জিম তাবিতাকে সেখানেই থাকতে বলে চলে যায় র্যান্ডালের রুমের দিকে। তখন র্যান্ডাল তার ব্যান্ডেজ খোলার চেষ্টা করছিল ড্রেসিং করার জন্য।
সেই মুহূর্তে সে আবার ওই পোকাগুলোর ঝিঝি আওয়াজ শুনতে পায়। সে সহ্য করতে না পেরে ছটফট করছিল। তখনই জিম চলে আসে এবং র্যান্ডালও স্বাভাবিক হয়ে যায়। জিম তার কাছে জানতে চায় সে কেন জুলিকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। র্যান্ডাল রেগে গিয়ে বলে সে তাকে নিয়ে যেতে চায়নি, জুলি নিজেই তার সাথে গিয়েছিল। জিম তাকে ভালোভাবে বলে তুমি, জুলি এবং ম্যারিয়েল একসময় ওই রহস্যময় পোকার আক্রমণে ছটফট করেছিলে, কিন্তু এই ব্যাপারে জুলিকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, সে কিছুই বলেনি। তুমি কি এই ব্যাপারে কিছু বলতে পারো, আসলে তোমাদের সাথে কি হয়েছিল? কিন্তু র্যান্ডাল এই ব্যাপারে কিছুই বলে না। তাকে জানায় সে জুলিকে কলোনি হাউসের গাড়িটি ড্রাইভিং শেখানোর জন্য জঙ্গলের রাস্তায় নিয়ে গিয়েছিল, তবে সে অর্ধেক রাস্তায় ড্রাইভিং বন্ধ করে দিয়েছিল এবং জুলিকে ফিরে যেতে বলেছিল। সেখানে কিছুই ঘটেনি। জিম বলে জুলি একটি জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছিল এবং ছটফট করছিল। তুমি কি সেই জায়গা সম্পর্কে জানো? র্যান্ডাল বলে সে জুলিকে ওই জায়গায় যেতে নিষেধ করেছিল, তার কাছে ওই জায়গাটি কেমন জানি ফিল করাচ্ছিল। একথা শুনে জিম সেখান থেকে চলে যায়। তখন পিছু থেকে র্যান্ডাল ডেকে বলে তোমার উচিত জুলিকে ড্রাইভিং শেখানো, কারণ আমরা কখনো এই জায়গা থেকে বের হতে পারবো না, আর জুলিও দূরে কোথাও যেতে পারবে না। জিম বলে তার কাছে এমনটা মনে হয় না। এরপর সে চলে যায়। এদিকে বয়েড ও এলিস পুলিশ স্টেশনে আসে। বয়েড বলে তাকে সন্ধে নামার আগে ঘন্টা বাজাতে যেতে হবে। এলিস বলে তুমি ঠিকমতো হাঁটতে পারছো না, তোমার এখন রেস্ট করা প্রয়োজন। তখন বয়েড রাগের মাথায় বলে ফেলে সে আগে থেকেই সব জানে। এলিস একটু অবাক হয়। তখন বয়েড তাকে শান্ত হয়ে বসতে বলে, কিন্তু এলিস রাজি হচ্ছিল না, কারণ সে এখনও ফাতিমার জন্য চিন্তা করছে। বয়েড তাকে বুঝিয়ে বলে ফাতিমার সাথে ট্যালিসম্যান আছে, সে যেখানেই থাকুক না কেন নিরাপদে আছে। বয়েড তাকে আরও বলে তোমার সাথে একটি জরুরি কথা আছে। তখন এলিস তার কাঁধ থেকে ব্যাগ রেখে দেয়। অপরদিকে ডোনা কলোনি হাউসে ফাতিমাকে খুব মিস করছিল। তার পুরনো দিনের একটি স্মৃতি মনে পড়ে যায়, যেদিন ফাতিমার এই কলোনি হাউসে থাকা 1 বছর পূর্ণ হয়েছিল। অন্যদিকে জিম তাবিতার কাছে এসে বলে বাচ্চারা সবাই ঘুমিয়েছে। তারপর বলে এখন থেকে আমি তোমার প্রত্যেকটি পদক্ষেপের সাথে আছি। আমরা যদি একটি সুযোগও পাই এই শহর থেকে বের হওয়ার, তবুও আমরা সেই সুযোগটি কাজে লাগাবো। তাবিতা তার কথা শুনে অনেক খুশি হয়। তখন তাবিতা বলে জুলি তাদের কাছে কিছু একটা লুকাচ্ছে। জিম বলে হ্যাঁ জানি। এদিকে বয়েড এলিসকে জানায় এর আগে যখন আমি সারাকে নিয়ে জঙ্গলে গিয়েছিলাম তার কিছুদিন আগে থেকে আমার এই অবস্থা শুরু হয়, তবে কিছুদিন পর আবার ঠিকও হয়ে গিয়েছিল। এলিস বলে তোমার আমাকে আগেই জানানো উচিত ছিল। বয়েড তাকে বলে এখন তো তোমাকে জানালাম। তারপর সে আরও বলে কিছুদিন আগে যখন রাক্ষসেরা আমার সামনে মিস চ্যানকে মেরে ফেলে তখন তারা আমাকে সেই দৃশ্য নিজ চোখে দেখাচ্ছিল, যেন আমি ভেতর থেকে ভেঙে পড়ি। তেমনি ফাতিমার গর্ভের সন্তান আসার ব্যাপার নিয়ে তোমাকে ও ফাতিমাকে ভেতর থেকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এলিস বলে এমনটা হওয়ার কথা নয়। বয়েড বলে এমনটাই হচ্ছে, যার কারণে সে টিলিকে হত্যা করে এখান থেকে গায়েব হয়ে গেছে। তখন বাইরে থেকে একটি রাক্ষস জানালায় নক করে বলে ওঠে বয়েড তুমি কি ঠিক আছো? বয়েড তার কথা শুনে ভীষণ রেগে যায় এবং তাকে মারতে গান বের করে। এলিস তাড়াতাড়ি তার বাবাকে বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। অন্যদিকে সারা তার ভাইয়ের ভেঙে যাওয়া পুতুলটি আঠা দিয়ে লাগিয়ে টেবিলের উপর রেখে দেয়। সেই মুহূর্তে সে আবার সেই ভয়েস শুনতে পায় যেটা আমরা প্রথম সিজন থেকে দেখে এসেছিলাম। অপরদিকে অ্যালজিন ফাতিমাকে দেখার জন্য আবার আন্ডারগ্রাউন্ড হোমের দিকে আসে। তারপর চারিদিক খেয়াল করে দেখে কেউ আছে কিনা। এরপর সে ভিতরে প্রবেশ করে। তখন ফাতিমা খাট থেকে একটি লোহা খোলার চেষ্টা করছিল, যেটা দিয়ে অ্যালজিনকে আহত করে পালিয়ে যাবে। যখন সে বুঝতে পারে অ্যালজিন এদিকেই আসছে, সে তাড়াতাড়ি করে লোহাটি বের করে তার পোশাকের মধ্যে রেখে দেয়। তখন অ্যালজিন গোপন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। সেই মুহূর্তে সে দেখতে পায় ফাতিমার পেট এখন অনেক বড় হয়ে গেছে। সে ফাতিমাকে বলে তোমাকে আগেই বলেছিলাম তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করলে বাচ্চাটি দ্রুত বড় হবে। আসলে বাচ্চাটিও এখানে থাকতে চায় না। তারপর অ্যালজিন তাকে একটি পোশাক বের করে দেয় যেটা গর্ভবতী মেয়েরা পরে থাকে। তখন ফাতিমা তাকে বলে তাকে একটু উঠিয়ে দাঁড় করিয়ে দিতে। অ্যালজিন তাকে সাহায্য করতে গেলে ফাতিমা সেই লোহা দিয়ে অ্যালজিনের হাতে আঘাত করে দরজা দিয়ে পালাতে লাগে। তখনই অ্যালজিন তাকে আবার ধরে ফেলে এবং দরজা বন্ধ করে দেয়। এদিকে সকালবেলায় এলিস বের হয়ে যেতে লাগে ফাতিমাকে খোঁজার জন্য। তখন বয়েড তাকে বোঝানোর চেষ্টা করে অন্ধের মতো জঙ্গলে খুঁজে কোনো লাভ নেই,
আমাদের অন্য কারো সাহায্য নিতে হবে। এলিস বলে এতক্ষণ ডোনা কলোনি হাউসের সবাইকে জানিয়ে দিয়েছে টিলিকে হত্যা ফাতিমাই করেছে, এখন কেউ আমাদের সাহায্য করবে না। বয়েড বলে আমি ডোনার সাথে আলোচনা করব এই ব্যাপার নিয়ে। তবু এলিস বের হয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সেখানে সারা হাজির হয় এবং ক্ষমা চায় তাদের কথার মাঝখানে আসার জন্য। তারপর বলে ফাতিমা ঠিক আছে এবং সে মিসিং আছে সেটাও সে জানে। এলিস তার উপর রেগে গিয়ে বলে এটা তুমি কিভাবে জানো? তখন বয়েড তাকে শান্ত করে এবং সারার কাছে জানতে চায় এটা তুমি কিভাবে জানতে পারলে? সারা বলে গত রাতে সে আবার ওই ভয়েস শুনেছে, যেটা বয়েডের সাথে জঙ্গল থেকে আসার পরই এই প্রথম। সে বলে ওই ভয়েসটি বলেছে ফাতিমাকে কেউ নিয়ে গিয়েছে, সে ইচ্ছাকৃতভাবে যেতে চায়নি, তবে সে শহরের আশেপাশেই আছে। ওই ভয়েসটি হেসে বলে আমরা তাকে সময়ের আগে কখনোই খুঁজে পাবো না এবং বাঁচাতেও পারবো না। এই কথা শুনে এলিসের মন খারাপ হয়ে যায়। অন্যদিকে কলোনি হাউসে ভিক্টর তার রুম থেকে সব কিছু ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। তখন ওই মোটা মেয়েটি এসে তাকে জিজ্ঞেস করে কেন তুমি এই সব করছো? ভিক্টর বলে সে যে কাজের জন্য এই সব রেখেছিল এখন এইসব কোনো কাজেই দিচ্ছে না। সে রাগ করে বের হয়ে যায়। সেই সময় অ্যাকোস্টা ও কেনি চলে আসে। অ্যাকোস্টা ভিক্টরকে শান্ত হতে বলে, কিন্তু ভিক্টর তার পথ থেকে সরে যেতে বলে। অ্যাকোস্টা তাকে আরও বোঝাতে চাইলে কেনি তাকে ভিক্টরের পথ থেকে সরিয়ে দেয়। তখন ভিক্টর ডাইনিং স্পেস থেকে একটি কুড়াল বের করে, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। কেনি ও অ্যাকোস্টা তাকে বোঝায় কুড়াল তাদের দিয়ে দিতে, কিন্তু ভিক্টর রাজি হয় না। সে বলে এটা দিয়ে সে গাছ কাটবে, তারপর বেরিয়ে যায়। এদিকে বাঘটা আবার ডিনার হাউস চালু করেছে কেনির অনুমতি নিয়ে, তাই জিম ও তার পরিবার সেখানে খেতে এসেছে। বাঘটা তাদের কাছে বলে ডেল ও টিলের মৃত্যুর পর সবাই কেমন জানিও অন্যরকম হয়ে গেছে, তাই সে ডিনার হাউস চালু করেছে যেন সবাই আবার নর্মাল হতে পারে। তাবিথা তার কাজের জন্য প্রশংসা করে। তারপর বাঘটা তাদের খাওয়ার জন্য বসতে বলে। অপরদিকে বয়েড ডোনার সাথে দেখা করতে আসে। তখন ডোনার ভীষণ মন খারাপ ছিল। সে তার মৃত বোনের ছবি দেখছিল। বয়েড দরজায় নক করলে ডোনা দরজা খুলে দেয়। তারপর বয়েড বলে আমি ফাতিমাকে শহরের বাইরে একটি জায়গায় লুকিয়ে রেখেছিলাম। পরদিন সকালে আমিও এলিস গিয়ে দেখি ফাতিমা গায়েব। হঠাৎ সারা এসে বলে সে আগে যে ভয়েস শুনতে পেত সেই ভয়েস গতকাল রাতে তাকে বলেছে ফাতিমাকে কেউ জোর করে নিয়ে গিয়েছে। এমনকি এই কথা বলার সময় ভয়েসটি হাসছিল। ডোনা তার কথা শুনে রেগে যায়। তারপর বয়েডকে বলে তুমি শহরের মধ্যে ঘণ্টা বাজাও, আবার একটি মিটিং করতে হবে। এদিকে ডিনার হাউসে খাওয়ার সময় ইথান খাবার রেখে বাথরুমে যায়, কারণ তার কাছে মিস চ্যানের প্যানকেক ছাড়া অন্য খাবার ভালো লাগে না। তখন জুলি বলে ইথান মনে করছে জঙ্গলে আমার সাথে যা কিছু হয়েছে সেটার জন্য ও দায়ী, কারণ সে মনে করে ও আমাকে সঙ্গ দিয়েছিল। তখন সবাই বয়েডের ঘন্টার আওয়াজ শুনতে পায়। কেউ বুঝতে পারছিল না এই সময় কেন ঘন্টা বাজানো হচ্ছে। সেই মুহূর্তে ডোনা এসে সবাইকে বলে 1 মিনিটের জন্য বাইরে আসতে। জিম তাবিথাকে বলে জুলিকে নিয়ে বাইরে যেতে, সে ইথানকে নিয়ে আসছে। তখন বয়েড সবাইকে একসাথে করছিল। এলিস ভয় পাচ্ছিল সবাই বিষয়টা কীভাবে নেবে, কিন্তু বয়েড তাকে ভরসা রাখতে বলে। এদিকে ইথান বাথরুম থেকে এসে দেখে সবাই বাইরে জড়ো হচ্ছে। সে তার বাবার কাছে জানতে চায় বাইরে কি হচ্ছে। জিম তাকে তার জ্যাকেট পরিয়ে বাইরে বের হয়। তখন বয়েড সবার উদ্দেশ্যে বলে ফাতিমাকে পাওয়া যাচ্ছে না। একজন মহিলা বলে ওঠে টিলিকে ফাতিমাই কি মেরেছে? ডোনা বলে এই মুহূর্তে আমরা কিছুই জানি না। তখন বয়েড একটু অবাক হয়ে যায়, কারণ ডোনা কাউকেই জানায়নি ফাতিমা টিলিকে মেরেছে। বয়েড পরিস্থিতি সামলে নিয়ে বলে ফাতিমা শহরের আশেপাশেই আছে। তখন আরেকজন প্রশ্ন করে তুমি কিভাবে জানো? বয়েড বলে সে কারো কাছে এতটুকু জানতে পেরেছে। সে আরও বলে ওই রাক্ষসেরা আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে, যেন আমরা তাদের কাছে হার মানি, কিন্তু আমরা এতদিন পর্যন্ত তাদের সাথে লড়াই করে টিকে আছি। সে ট্যালিসম্যান বের করে বলে আগে এই পাথর ছিল না, তখন প্রতিদিন রাক্ষসেরা আমাদের একজন করে হলেও নিয়ে যেত খাবারের জন্য। পরে আমরা এই পাথর আবিষ্কার করি, তারপর থেকে আমরা তাদের থেকে অনেকটাই রক্ষা পেয়েছি। সময়ের সাথে সাথে যেমন আমরা উপায় বের করেছি, তেমনি আমরা আমাদের ঠিকানায় ফিরে যাওয়ার আশাও খুঁজে পেয়েছি। আর আমরা একদিন অবশ্যই জয়ী হব। তাই আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, শহরের প্রত্যেকটা জায়গায় খুঁজে দেখুন ফাতিমা কোথায় আছে। আমরা একসাথে কাজ করলে অবশ্যই আমরা ফাতিমাকে খুঁজে পাবো। বয়েড সবাইকে দুজন দুজন করে ভাগ হয়ে খুঁজতে বলে। তখন তার কথায় সবাই রাজি হয় এবং খুঁজতে বেরিয়ে পড়ে। জিম তাবিদাকে বলে তুমি জুলিকে নিয়ে খুঁজতে যাও আর আমি ইথানকে নিয়ে খুঁজতে যাব।
তখন বয়েড কেনিকে বলে তার সাথে আসতে এবং কেনিও রাজি হয় এবং এলজিন এলিসকে বলে সে তার সাথে যেতে চায়। এলিসও খুশি হয়। ওইদিকে ফাতিমা অনেক কষ্টে সেই পোশাকটি পরে নেয় এবং হাঁটতে গেলে ব্যথায় নিচে পড়ে যায়। তখন সে ফাঁকা আওয়াজ শুনতে পায়। সে মাটি সরিয়ে দেখে নিচের দিকে আরেকটা সুড়ঙ্গ আছে। সে সুড়ঙ্গের দরজা খোলার চেষ্টা শুরু করে দেয়। এদিকে জঙ্গলের মধ্যে ডোনা ও অ্যাকোস্টা এক হয়ে ঘুরছিল। তখন অ্যাকোস্টা জানতে চায় বয়েডকে কে জানিয়েছিল ফাতিমাকে শহরের আশেপাশে লুকিয়ে রাখা হয়েছে। ডোনা বলে সারা, সে একটি ভয়েস শুনতে পায়, সেই তাকে এই তথ্য দিয়েছে। অ্যাকোস্টা বলে সে কেনির বাবাকে ও টিলিকে মেরেছে, এখন সে গল্প বানিয়েছে আর সবাই তার কথা মতো কাজও করছে। ডোনা বলে আমরা সবাই জানি সারা মিথ্যে বলে না। তোমার যদি ভালো না লাগে তাহলে ফিরে যাও, আর যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে চুপচাপ কাজ করো। সে বলে ফাতিমা অনেক স্পেশাল তার জন্য। তখন অ্যাকোস্টা আর কথা না বাড়িয়ে আবার ফাতিমাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে বয়েড ও কেনি খোঁজার সময় বয়েড কেনিকে বলে শুনলাম তুমি এখন কলোনি হাউসে থাকছো। আসলে চারিদিকে অনেক ব্যস্ততার কারণে তোমার সাথে দেখা করা হয়নি। কেনি বলে আমি জানি তুমি অনেক ব্যস্ত আছো। তখন বয়েড বলে তার সেই পুরনো রোগটি আবার শুরু হয়েছে। এবার আমি বুঝতে পেরেছি আমার হাতে বেশি সময় নেই, তাই আমি চাই তুমি আমার ব্যাচটি নাও। এই শহরের মানুষদের তুমি সুরক্ষা দাও। আমি জানি তুমি ছাড়া এই কাজ আর কেউ পারবে না। কেনি বলে তোমার যদি ডেপুটি শেরিফ দরকার হয় তাহলে আমি আছি, তবু আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। এরপর সে বয়েডকে বলে চলো ফাতিমাকে খুঁজতে হবে। বয়েড একটু কষ্ট পায়। আরেকদিকে জেড একটি গাছে ফারোয়ে ট্রির মতো বোতল ঝোলাতে গিয়ে সেখানে ক্রিস্টোফার ও জ্যাসপারকে দেখতে পায়। সে তাদের বলে তোমরা কি আমাকে ভয় দেখাতে চাচ্ছ? এসব বাদ দিয়ে নতুন কিছু ভাবো। তখনই জ্যাসপার ভয়ানকভাবে চিৎকার করে ওঠে। জেড ভয় পেয়ে সেখান থেকে পড়ে যেতে লাগে। তখনই হেনরি চলে আসে এবং বলে তুমি ঠিক আছো? কার সাথে কথা বলছিলে? জেড বিরক্ত হয়ে বলে সে কারোর সাথেই কথা বলেনি, সে এখন ভিজে আছে। হেনরি বলে এই বোতল তুমি ঝুলিয়ে রেখেছ, কিন্তু কেন? জেড আবার বিরক্ত হয়ে বলে যেন তার উপকারে আসে। তখন হেনরি বলে বয়েডের ছেলের বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই তাকে খুঁজতে বেরিয়েছে। তুমি কি আমার সাথে আসবে তাকে খুঁজতে? আমি জানি তুমি বিজি ছিলে, তাই হয়তো ঘন্টার আওয়াজ শুনতে পাওনি। জেড তাকে পাত্তা না দিয়ে চলেই যাচ্ছিল। তখন হেনরি বলে ওঠে তোমার সাথে ভিক্টরের ব্যাপার নিয়ে কিছু কথা ছিল। এবার জেড থেমে যায়। অন্যদিকে ভিক্টর সেই ফারোয়ে ট্রির কাছে গিয়ে কাটতে শুরু করে দেয় যেখানে তার মা মারা গিয়েছিল। তখনই ওই সাদা পোশাক পরা ছেলেটি হাজির হয় এবং ভিক্টরকে মানা করে গাছটি না কাটতে। কিন্তু ভিক্টর বলে এই গাছটি কোনো কাজেই আসছে না, বরং গাছটি আরও বিপদে ফেলছে। ছেলেটি বলে এই গাছটির দরকার আছে। ভিক্টর বলে তুমি তো আমার বন্ধু ছিলে, তাহলে আমাকে সাহায্য কেন করছো না? আমাকে এখন বলো আমাকে কি করতে হবে। ছেলেটি বলে আমি ক্রিস্টোফারকে সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সে করেনি, এখন তোমাকেই সব করতে হবে। ভিক্টর বলে তুমি আগের থেকে অনেকটাই বদলে গেছো। ছেলেটি বলে এখন এখানকার সব কিছুই বদলে গেছে। তারপর ছেলেটি জঙ্গলের ভেতরে চলে যায় এবং সেখানেই ভ্যানিশ হয়ে যায়। আরেকদিকে এলিস ও এলজিন খোঁজার সময় এলজিন বলে ছোটবেলায় তার এক স্কুল ফ্রেন্ড হারিয়ে গিয়েছিল। আমরা সবাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। পরে আমরা সবাই তাকে দেখতে পাই সে একটি মাঠে খেলছে। তখন এলিস একটু রেগে বলে আমার স্ত্রী বাচ্চা নয় যে কোথাও গিয়ে খেলছে। এমনিতেই আমি আমার মাকে হারিয়েছি এই জায়গায়, এখন ফাতিমাকে হারাতে পারবো না। আরেকদিকে জিম ও ইসান তাদের আরভি কারের ভেতরে ফাতিমাকে খুঁজে দেখে সেখানেও নেই, তাই তারা আবার ফিরে যাচ্ছিল। তখনই রেডিওতে একটি ভয়েস বলে ওঠে আমি থমাস বাবা। ইথান তার বাবাকে বলে এটা থমাস নয়। সে তার বাবাকে নিয়ে বের হয়ে যায়। অপরদিকে তাবিতা তার মেয়েকে নিয়ে ভিক্টরের কন্টেনারের গাড়ি খুঁজে দেখে সেখানে ফাতিমা নেই, তাই তারা অন্যদিকে মুভ করছিল। তখনই জুলি বলে সেই দিন সে কোনো স্বপ্নের মধ্যে ছিল না, সে এক সেকেন্ডের মধ্যে একটি চেম্বারে চলে যায়। সেখানে র্যান্ডাল, ম্যারিয়েল ও আমাকে চিৎকার করতে দেখি। তারপর সেখানে একটি লোককে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। এরপর আমি নিজেকে ওই টানেলের মধ্যে আবিষ্কার করি যেখানে তোমাকে ও ভিক্টরকে কথা বলতে শুনেছিলাম। আমি যখন ওই দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন বাচ্চাদের ভয়ানক চিৎকার এবং একটি শব্দ বলতে শুনেছিলাম। তাবিদা বলে আং খুয়ে। জুলি মাথা নেড়ে বলে হ্যাঁ, সে এসব বিষয় নিয়ে ভীষণ ভয়ের মধ্যে আছে। তার কাছে মনে হচ্ছে সে কখনো এখান থেকে বের হতে পারবে না এবং নিজেকে একা মনে হচ্ছে। তখন তাবিতা তার বুকে জড়িয়ে নেয় এবং সান্ত্বনা দিতে থাকে।
সেই মুহূর্তে তাবিদা একটি মেয়ের আত্মাকে দেখতে পায়। সেই আত্মাটি তাকে ইশারা করে ডাকছে তার সাথে যাওয়ার জন্য। জুলি বুঝতে পেরে তার মাকে বলে কি হয়েছে। তাবিদা বলে একটি আত্মা তাকে ইশারা করছে তার সাথে যেতে। তাবিদা জুলিকে বলে আমাকে অনুসরণ করো। তারপর তারা ওই আত্মাটির পিছু পিছু হাঁটতে শুরু করে। অন্যদিকে হেনরি ও জেড খোঁজার সময় হেনরি জেডকে বলে আমার মনে হচ্ছে আমি কোনো অন্য মানুষের সাথে দেখা করতে এসেছি। আমি যে ভিক্টরকে চিনতাম এটা সেই ভিক্টর নয়। জেড বলে এসব তুমি তাবিদার কাছেও বলতে পারতে, আমার কাছে কেন বলছো? হেনরি বলে তাবিদা তার সন্তানদের নিয়েই ব্যস্ত আছে। সে বলে আমার কাছে তোমাকে আর ভিক্টরকে একই রকম লাগে, তাই তোমার কাছে বলছি। জেড বুঝতে পারে হেনরি তাকে ভিক্টরের মতো পাগল ভাবছে। জেড তাকে বলে ভিক্টরকে এই জায়গা পাগল বানিয়েছে, ও এই জঙ্গলের টারজান, পরিস্থিতি তাকে এরকম বানিয়েছে। আর তোমার মতো বেকুবরা ভাবছে ভিক্টর ভালো করে চামচ দিয়ে খেতে পারে না কেন। তোমাকে একটা কথা বলি, এই জায়গা থেকে কেউ বের হতে পারবে না। তারপর সে চলে যায়। হেনরি পিছু থেকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? জেড বলে বারে, অন্তত সেখানে গেলে কিছু একটা হলেও কাজে আসবে। এরপর হেনরিও চলে যায়। এদিকে এলিস ও অ্যালজেন লেকের পাড়ে চলে আসে। তখন অ্যালজেন বলে ফাতিমা তাকে প্রথম এখানে নিয়ে এসেছিল, সে আমাকে অনেক সাহায্য করেছে। এলিস বলে সে সবাইকে সাহায্য করত। তখন অ্যালজেন বলে তোমাকে একটি কথা বলতে চাই। এলিস তাকে বলতে বলে। অ্যালজেন বলে আমি যখন বাসে করে এই শহরে এসেছিলাম তখন থেকে আমি স্বপ্নে একজনকে দেখতে পেতাম। আমার মনে হয় সে আমাদের সাহায্য করতে চাচ্ছে। এখানে যা কিছু ঘটছে সব কিছুর পেছনে একটি কারণ নিশ্চয়ই আছে। আমার মনে হয় ফাতিমা মিসিং হয়েও আমাদের সাহায্য করার চেষ্টা করছে। এলিস তার দিকে একটু সন্দেহের চোখে তাকায়। তারপর অ্যালজেনকে বলে অন্যদিকে খুঁজতে। অপরদিকে ফাতিমা সুড়ঙ্গের উপর থেকে সমস্ত মাটি সরিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সে বরাবরই ব্যর্থ হয়। তখনই ওই আত্মাটি তার সামনে হাজির হয়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে আত্মাটিকে বলে তার থেকে দূরে থাকতে। তখনই আত্মাটি তার মুখ চেপে ধরে। অন্যদিকে ওই শিশু আত্মাটি তাবিদা ও জুলিকে আন্ডারগ্রাউন্ড হোমের কাছে নিয়ে আসে এবং সেখানে গায়েব হয়ে যায়। তাবিদা জুলিকে বলে সেখানে কেউ থাকতে পারে। সে জুলিকে উপরে রেখে সেখানে প্রবেশ করতেই সে আবার কিছু একটা অনুভব করে। জুলি জানতে চায় কি হয়েছে। তাবিদা বলে কিছু না। তারপর সে ভিতরে ঢুকে অন্ধকারের মধ্যে একটি অবয়ব দেখতে পায়। সে লাইট জ্বালাতেই দেখে ভিক্টর দাঁড়িয়ে আছে। সে ভিক্টরের দিকে এগিয়ে যায়। এদিকে আত্মাটি ফাতিমার মুখ এখনও চেপে ধরে আছে, কারণ সে বুঝতে পেরেছে তাবিদা এখানে প্রবেশ করেছে। তাবিদা ভিক্টরের কাছে জানতে চায় সে কেন এখানে দাঁড়িয়ে আছে। তখন ভিক্টর বলে এখান থেকেই সব কিছু শুরু হয়েছিল। তার মা তাদের এখানে রেখেই ওই বাচ্চাদের উদ্ধার করতে গিয়েছিল এবং রাক্ষসের হাতে মারা যায়। তার সব কিছু মনে পড়ে গিয়েছে। সে নিজেকে দায়ী করে তার মায়ের মৃত্যুর জন্য। তাবিদা তাকে জড়িয়ে ধরে বলে এতে তোমার কোনো দোষ নেই ভিক্টর, তখন তুমি ছোট ছিলে। সেই মুহূর্তে তাবিদা তার চোখের সামনে স্পষ্ট দেখতে পায় সেদিন ভিক্টরের মা মিরিন্ডা তাদের এখানে রেখে ওই বাচ্চাদের উদ্ধার করতে গিয়েছিল এবং ফারোয়েটির সামনেই সেই রাক্ষসের হাতে মারা যায়, যাকে আমরা প্রথম সিজনেই দেখেছিলাম। ততক্ষণে জুলিও নিচে নেমে এসেছে। তাবিদা ভিক্টরকে রেখে কাঁদতে কাঁদতে উপরে চলে আসে এবং হাও মাও করে কাঁদতে থাকে। জুলিও ভিক্টর বুঝতে পারছে না হঠাৎ তাবিদার কি হলো। তাবিদা এতদিন জানতো মিরিন্ডা ওই ওয়াচ টাওয়ারের মাধ্যমে আসল দুনিয়ায় ফিরে গিয়েছিল। তবে একটি প্রশ্ন থেকেই যায়, মিরিন্ডা যদি রাক্ষসের হাতে মারাই যায় তাহলে আসল দুনিয়ায় হেনরি তাকে কীভাবে ফিরে পেল এবং সে একসময় মানসিকভাবে ব্রেকারগ্রস্ত হয়ে মারা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে হেনরির সাথে এতদিন কে ছিল? তো এখানেই এপিসোড 9 শেষ হয়ে যায়। পুলিশ স্টেশনে বয়েড ও কেনি শহরের ম্যাপ দেখে বোঝার চেষ্টা করছিল কোথায় কোথায় ফাতিমাকে খোঁজা হয়েছে আর কোথায় খোঁজা হয়নি। তখনই অ্যালজেন চলে আসে এবং বলে অ্যালজেন মনে হয় জানে ফাতিমা কোথায় আছে। এই কথা শুনে বয়েড একটু অবাক হয়। ওইদিকে ফাতিমা তার গর্ভের সন্তান নড়াচড়া করতে দেখে এবং ভীষণ যন্ত্রণা পাচ্ছিল। এলিস তার পিতাকে বলে অ্যালজেন তাকে বলেছে ফাতিমা নাকি ভালো আছে এবং তাকে চিন্তা করতে মানা করে, কিন্তু তার সন্দেহ অ্যালজেন এত নিশ্চিতভাবে বলছে কিভাবে। তখন বয়েড জানতে চায় অ্যালজেন এখন কোথায়। এলিস বলে সে কলোনি হাউসে আছে। তারপর বয়েড তাদের দুজনকে বলে অ্যালজেন যেন কোনোভাবেই কলোনি হাউস থেকে বের হতে না পারে। তোমরা তাকে আটকাও, আমি একটু পর আসছি। এরপর তারা তিনজন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। অপরদিকে জিম ও ইথান বাড়ি ফিরছিল। তখনই ভিক্টর ঘর থেকে বের হয়ে আসে
ইথান জানতে চায় সে তাদের এখানে কী কারণে এসেছিল। ভিক্টর জানায় তাবিদা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এই কথা শুনে জিম তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে এবং জানতে চায় তার কি হয়েছিল। তাবিদা বলে মেজর কিছু না, সে এখন ঠিক আছে। তখন ভিক্টর ইথানকে বলে আজকে তার সাথে ওই সাদা পোশাক পরা ছেলেটির সাথে দেখা হয়েছিল। ইথান জানতে চায় ছেলেটি তাকে কি বলেছে, সে কি তাকে কোনো সাহায্য করেছে। ভিক্টর বলে না, আজকে ছেলেটি তাকে কোনো সাহায্য করেনি। তখনই জুলি ঘর থেকে বেরিয়ে আসে এবং ইথানকে তার সাথে ডিনার হাউসে যেতে বলে, কারণ তাদের বাবা মা কিছু একান্তে কথা বলবে। ইথান বুঝতে পেরে ভিক্টরকে বলে তাদের সাথে আসতে, কিন্তু ভিক্টরের মন খারাপ থাকার কারণে তাদের সাথে যেতে রাজি হয় না, সে অন্যদিকে চলে যায়। তখন তাবিদা জিমকেও সব খুলে বলে আজকে যখন আমিও জুলি ফাতিমাকে খুঁজতে বেরিয়েছিলাম তখন ওই আত্মা শিশুটি আমার সামনে আসে এবং তাকে অনুসরণ করতে বলে। আমি তাকে অনুসরণ করে শহরের বাইরে একটি আন্ডারগ্রাউন্ড হোমে চলে আসি। তখন আমার কেমন জানি অদ্ভুত ফিল হচ্ছিল। আমি ভেতরে প্রবেশ করি, তখন অন্ধকারের এক কোণায় আমি ভিক্টরকে দেখতে পাই। তারপর ভিক্টরের সাথে কথা বলার সময় আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরি। সেই মুহূর্তে আমি স্পষ্ট দেখতে পাই সেই দিন মিরান্ডার সাথে কি হয়েছিল। জিম বলে এটা তোমার ভীষণ ছিল হয়তো। তাবিদা বলে না, আমি স্পষ্ট দেখেছি সেদিন মিরিন্ডার টাওয়ারের ওই বাচ্চাদের বাঁচাতে গিয়ে ফারোয়ে ট্রির সামনে মারা গিয়েছে। জিম এবার পুরোপুরি বিশ্বাস করে নেয়। তারপর সে বারে যায় জেইডের কাছে ক্ষমা চাইতে গতকালকের ঘটনার জন্য, কিন্তু জেইড তার সাথে কথা বলতে চাচ্ছিল না। জিম তার কাছে বলে আমি আমার পরিবার নিয়ে খুব ভয়ের মধ্যে ছিলাম, আমি সব সময় তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছি। তখন জেইড জিমের অবস্থাটা বুঝতে পারে। এদিকে বয়ের চার্চে এসে সারাকে বলে তার সাথে আসতে। তারপর চলতি পথের মধ্যে বলে এলিস অ্যালজিনের কথার আকার ইঙ্গিতে বুঝতে পেরেছে ফাতিমাকে অ্যালজিনি কোথাও আটকে রেখেছে, কিন্তু সে স্পষ্ট করছে না। সারা তাকে বলে এখানে তার কাজটা কি। বয়েড বলে তুমি তার সাথে কথা বলে জানতে চাইবে এখন ফাতিমা কোথায় আছে। আমরা ফাতিমা ও তার গর্ভের সন্তানকে নিরাপদে সেখান থেকে ফিরিয়ে আনব। এভাবে তারা কথা বলতে বলতে কলোনি হাউসের সামনে পৌঁছে যায়। তখন ভেতর থেকে ডোনা এসে বলে এলিস ও কেনি অ্যালজিনকে কোথাও বের হতে দিচ্ছে না কেন, আসলে এখানে হচ্ছেটা কি। বয়েড বলে তাদের সাথে অ্যাকোস্টাও আছে নাকি। ডোনা বলে না, সে এখনও বাইরে আছে। বয়েড বলে ভেতরে কি আরও লোকজন আছে। ডোনা বলে বেশিরভাগ লোকই বাইরে আছে, ফাতিমাকে খুঁজছে। বয়েড বলে কলোনি হাউস এখন পুরোপুরি ক্লিয়ার করতে হবে। ডোনা বয়েড ও সারার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে না আসলে বয়েড করতে কি চাচ্ছে। অপরদিকে জিম জেইডকে তার বাড়িতে নিয়ে আসে। তখন তাবিদা তার কাছেও সেই একই কথা বলে যেটা সে জিমকে বলেছে। জিম তাকে প্রশ্ন করে তাবিদা যেটা দেখেছে সেটা কি সেও আগে কখনো দেখেছে। জেইড বলে না, সে সিভিল ওয়ারের একজন সৈনিককে দেখেছিল এবং আরও কিছু দেখেছে, তবে সে যেটা দেখেছে সেটা কোনোভাবেই তাবিদার সাথে মিলছে না। হতে পারে ওই আত্মারাই মিরিন্ডার ব্যাপারে মনে করানোর চেষ্টা করছে তাবিদাকে। তাবিদা বলে এটাও তো ভুল হতে পারে। তখন জেইড বলে এই জায়গাতে আমাদের কোনো কিছুই ভুল হচ্ছে না, শুধু আমরাই ঠিক মতো বুঝতে পারছি না। এরপর জেইড বলে থার্মোডাইনামিক্সের নিয়ম অনুযায়ী কোনো শক্তিকে ধ্বংস করা যায় না, শুধুমাত্র আলাদা ফর্মে রূপান্তর করা যায়। তেমনি আমাদের চিন্তা, স্মৃতি ও আত্মা আমাদের যে শক্তি তৈরি করে আমরা কেবল সেটাকে অন্য ফর্মে রূপান্তর করে থাকি। এটা দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এরপর জেইড তাবিদাকে জিজ্ঞেস করে ওই আত্মাটি যখন তুমি দেখতে পাও তখন তুমি কোথায় ছিলে। তাবিদা বলে আমি তখন ভিক্টরের কন্টেনারের গাড়ির সামনে ছিলাম। এদিকে অ্যালজিন ব্যাগে কিছু কাপড় নিয়ে কলোনি হাউস থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই তার সামনে বয়েড এসে পড়ে। বয়েড তাকে বলে আমরা কি তোমার সাথে কিছু কথা বলতে পারি। অ্যালজিন একটু ঘাবড়ে গিয়ে বলে হ্যাঁ অবশ্যই। তখন ডোনা বলে চলো তাহলে আমার রুমে যাওয়া যাক। বয়েড তার কাছ থেকে ব্যাগটি নিয়ে নেয়। তারপর সবাই মিলে অ্যালজিনকে ডোনার রুমে নিয়ে যায় এবং একটি চেয়ারে তাকে বসতে দেয়। তখন বয়েড কেনিকে দরজার বাইরে পাহারা দিতে বলে যেন কেউ এদিকে না আসে। কেনি তার কথা মতো বের হয়ে যায়। তারপর বয়েড অ্যালজিনের ব্যাগ সার্চ করে এবং সেখানে তার পোলারাইড ক্যামেরা ছাড়া আর কিছুই পায় না। এরপর বয়েড তাকে জিজ্ঞেস করে তোমার প্রস্তুতি দেখে মনে হচ্ছে তুমি কয়েকদিনের জন্য এখান থেকে বের হয়ে যাচ্ছিলে। তারপর বয়েড তাকে ডিরেক্ট বলে ফাতিমা এখন কোথায়। অ্যালজিন তাকে বলে সে তাকে বলতে নিষেধ করেছে। আমি জানি তোমরা ফাতিমার জন্য অনেক চিন্তা করছো, তবে সত্যি আমি তোমাদের সাহায্য করছি। যেটা ঘটতে যাচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। তখন ডোনা তাকে জিজ্ঞেস করে
তুমি যার কথায় এই কাজ করছো সে আসলে কে? এলজিন বলে, সে একটা অ্যাঞ্জেল। সে বাইবেলের উদাহরণ টেনে বলে সে তাদের বাইবেলের সেই অ্যাঞ্জেলের মতো সাহায্য করতে এসেছে। ফাতিমার গর্ভের বাচ্চা আমাদের সবাইকে রক্ষা করবে। তখন বয়েড বলে, তার গর্ভে কোনো বাচ্চা নেই। ক্রিস্টি ও ম্যারিয়েল আল্ট্রাসাউন্ড করে দেখেছে। এলজিন বলে, অ্যাঞ্জেল তাকে সব বলেছে, তার গর্ভে সন্তান আছে। তখন সারা এসে বলে, তুমি নিশ্চয়ই জানো আমি একটি ভয়েস শুনতে পেতাম। সেই ভয়েস আমাকে বলেছে আমি যদি ইথানকে মারতে পারি তাহলে তারা আমাকে আসল দুনিয়ায় পৌঁছে দেবে। কিন্তু তাদের কথা মতো চলতে গিয়ে আমি আমার ভাইকে মেরে ফেলেছি। সেই ভয়েস আমাদের সব সময় ধোঁকা দিচ্ছে। এলজিন বলে, আমি যেই অ্যাঞ্জেলের কথা বলছি সেটা তোমার ওই ভয়েস থেকে সম্পূর্ণ আলাদা। ফাতিমা যেখানেই আছে খুব ভালো আছে। তখন এলিস তার উপর রেগে গিয়ে বলে, তুমি যেটা জানো সেটা ভুল জানো। এলজিন বলে, খুব শীঘ্রই ফাতিমা বাচ্চা জন্ম দেবে। ডোনা তাকে বলে, একটি সন্তান দিতে গেলে ফাতিমাকে আরও বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে। কিন্তু এলজিন বলে, না, সে খুব শীঘ্রই জন্ম দেবে, এটা খুব দ্রুত গতিতে হচ্ছে। যদি তোমরা ফাতিমার পেট দেখতে তাহলে বিশ্বাস করতে। সেই মুহূর্তে এলজিন তার উপর খুব রেগে যায় এবং বয়েড তাকে জলদি রুম থেকে বের করে আনে। সেই সাথে সবাইকে রুম থেকে বের হয়ে আসতে বলে। বয়েড তার ছেলেকে বোঝায় এলজিন সব কিছু জেনে থাকলেও এখন তার উত্তেজিত হওয়া যাবে না, যা করার আমি একাই করব। তখন সারা বলে, এলজিন যার কথা বলছে তারা সেই সব লোকদের বাছাই করে যারা মারা গেলেও স্বীকার করবে না। বয়েড ডোনাকে জিজ্ঞেস করে তাদের টুল বক্স কোথায়। কেনি বুঝতে পারে বয়েড এলজিনকে টর্চার করতে যাচ্ছে। সে বয়েডকে নিষেধ করে এসব করতে। বয়েড তাকে এবং সবাইকে এলজিনের রুমে যেতে বারণ করে দেয়। তখন ডোনা বলে দেয় টুলস কোথায় আছে এবং বয়েড সেগুলো আনতে চলে যায়। অন্যদিকে হেনরি তার ছেলেকে দেখতে পেয়ে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে জ্যাসপার নামের ওই পুতুলটি তাকে কিছু বলেছে। ভিক্টর মন খারাপ বলে, তুমি ঠিকই বলেছিলে, পুতুল কখনো কথা বলতে পারে না, তবে আমি তোমাকে কিছু দেখাতে চাই। হেনরি অবাক হয়ে বলে, ঠিক আছে। ভিক্টর বলে, সেটা তোমাকে রাগান্বিত করতে পারে, আমাকে ঘৃণা করাতে পারে, তবুও আমি তোমাকে দেখাতে চাই। সে তার বাবাকে তাকে অনুসরণ করতে বলে। হেনরি তার পিছে পিছে চলে যায়। এদিকে বয়েড স্টোর রুমে টর্চার করার জন্য কিছু টুলস নিয়ে নেয়। তখনই ফাদার খাঁতরি বয়েডের কল্পনায় হাজির হয় এবং বয়েডকে বলে, তোমার কি মনে হয় না তুমি ভুল করছো? বয়েড বলে, সে মোটেও ভুল করছে না। ফাদার বলে, যখন ফাতিমা টিলিকে হত্যা করলো তখন তুমি ফাতেমাকে বাঁচানোর চেষ্টা করলে, আর এলজিন যখন কাউকে বিশ্বাস করে ফাতিমাকে বন্দি করে সবাইকে বাঁচানোর চেষ্টা করছে তখন তুমি তার সাথে অন্যায় করতে যাচ্ছ। আসলে তুমি নিজের পরিবারের জন্য সব করতে পারো, অন্যের কি হলো তাতে তোমার কিছুই যায় আসে না। আগে তোমার জানা উচিত তুমি আসলে কে। তখন বয়েড তার উপর রেগে যায় এবং বলে, তোমার আর আমার এই শহর রক্ষা করার কথা ছিল, কিন্তু তুমি আগেই রাক্ষসের হাতে মারা গেলে, তোমার আমাকে জাজ করার কোনো অধিকার নেই। এরপর সে টুলসগুলো ব্যাগে নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে ফাতিমা কিছুতেই দরজা খুলতে পারছে না, তার প্রচণ্ড রাগ হচ্ছে। সে রক্তের জারটি দেওয়ালে ছুরি মেরে ভেঙে ফেলে। তারপর একটি কাঁচের টুকরো হাতে নিয়ে ভাবতে থাকে এখন সে কি করবে। আরেকদিকে তাবিথা, জিম ও জেইড আবার সেই কন্টেনারের গাড়ির সামনে আসে। তখন জেইড বলে, ওই শিশু আত্মার এখানে আসার নিশ্চয়ই কোনো কারণ আছে। তারা আমাকে, তাবিথা ও মিরেন্ডাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে যেটা আমাদের পাগল বানিয়ে দিচ্ছে। জিম বলে, তুমি ওই শিশু আত্মাদের দেখতে পাও? জেইড বলে, হ্যাঁ। তারপর সে বলে, আমি যখন ওই টানেলের মধ্যে যাই তখন ওই বাচ্চাদের পাথরের উপর শুয়ে থাকতে দেখি এবং তারা বারবার আংখুয়ে আংখুয়ে বলছিল। এরপর আমি যখন উপরের দিকে তাকাই তখন দেখতে পাই সেই প্রতীক যেটা সে এতদিন খুঁজছিল। গাছের শিকড়গুলো একটির সাথে আরেকটি যুক্ত হয়ে সেই প্রতীক চিহ্ন বানিয়েছে। তখন তাবিথা বলে, ভিক্টর তাদের বলেছিল ওই সাদা পোশাক পরা ছেলেটি ক্রিস্টোফারকে বলেছিল ওই শিশুগুলো পাথরের গুহায় যখন বন্দী হয়ে যায় তখন তারা তাদের বাঁচার আশা ছেড়ে দেয় এবং তাদের মৃত্যুর পর একটি গাছ তৈরি হয় এবং সেই গাছগুলো তাদের শিকড়ের মাধ্যমে একটি প্রতীক বানায়। জিম প্রশ্ন করে, ওই গাছগুলো কি ফারোয়ে ট্রি? তাবিথা বলে, হতে পারে। তখন জেইড বুঝতে পারে ওই আত্মাগুলো যে ফারোয়ে ট্রি বানিয়েছে এবং তার শিকড়ের মাধ্যমে যে প্রতীক তৈরি হয়েছে সেটা আসলে তার কোনো কাজেই আসবে না। সে শুধু শুধু এতদিন ওই প্রতীক চিহ্নের পিছনে সময় ব্যয় করেছে। সে আকাশের দিকে তাকিয়ে আফসোস করে তাদের উদ্দেশ্যে পাগলের মতো চিৎকার করে বলে, এটা তোমাদের আগেই জানানো উচিত ছিল,
তোমরা যদি সত্যিই আমাদের সাহায্য করতে চাও বা কিছু বোঝাতে চাও তাহলে আরেকটু সাহায্য করতে হবে। তোমরা আমাদের যে মেসেজ দিচ্ছ সেটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। আংখুয়ে বাদে যদি আরও কিছু বলার থাকে তাহলে বলতে পারো, আমরা এখানেই বসে থাকব তোমাদের উত্তরের অপেক্ষায়। জিম তার মনের অবস্থা বুঝতে পেরে জিজ্ঞেস করে, এখন তোমার কি ভালো লাগছে? সে জানায় মোটেও না। অপরদিকে র্যান্ডাল ব্যায়াম করার সময় আবার তার মাথার মধ্যে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পায়। সে সহ্য করতে না পেরে তার মুখের ব্যান্ডেজ খুলে ফেলে, তারপর ক্লিনিকের দিকে চলে যায়। তখন ম্যারিয়েল ক্রিস্টির পায়ের ড্রেসিং করাচ্ছিল। সেই সময়ে র্যান্ডাল এসে ম্যারিয়েলকে জিজ্ঞেস করে তাদের ইলেকট্রিক শক মেশিন কোথায়। ম্যারিয়েল বলে বেসমেন্টের সাপ্লাইয়ের গোডাউনে। র্যান্ডাল তাড়াতাড়ি গোডাউনে চলে যায় এবং মেশিনটি খুঁজে বের করে তার রুমে নিয়ে আসে। এরপর মেশিনটি অন করে তার মাথায় শক দিতেই যাবে, তখনই ম্যারিয়েল দৌড়ে এসে তাকে বাধা দেয় এবং তাকে সান্ত্বনা দেয় সে একদিন ঠিক হয়ে যাবে। এদিকে বয়েড ব্যাগে করে টুল নিয়ে উপরে আসে। তখন কেনি বয়েডকে বলে, অ্যালজেন ভালো মানুষ, কোনো তরিকা তো নিশ্চয় আছে তাকে বোঝানোর জন্য। বয়েড বলে, ফাতিমার হাতে খুবই কম সময় আছে। সে কেনিকে অনুরোধ করে নিচে যেতে। কেনি আর কথা না বলে নিচে চলে যায়। এরপর সে অ্যালজেনের রুমে ঢুকে পড়ে। তখন অ্যালজেন বলে সে কিছুতেই বলতে পারবে না তার ইচ্ছে থাকা সত্ত্বেও। বয়েড তাকে বলে, তোমার যেটা ইচ্ছে হয়েছে করেছো, এখন আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব। তারপর বয়েড একটি টেবিল তার সামনে রাখে এবং ব্যাগ থেকে একটি হাতুড়ি বের করে। অ্যালজেন সেটা দেখে অনেক ভয় পাচ্ছিল। সেই মুহূর্তে ক্যামেরাটি একটি ছবি বের করে দেয়। অ্যালজেন বলে, ওই অ্যাঞ্জেল তাকে এভাবেই মেসেজ দেয়, সে এখন তোমার সাথে কথা বলতে চাচ্ছে। বয়েড ছবি হাতে নেয় এবং লেকের সাথে একটি বাড়ির ছবি দেখতে পায়। ওইদিকে ভিক্টর তার বাবাকে শহরের বাইরে একটি পাহাড়ের উপরে নিয়ে আসে। তারপর সে তার মা ও বোনের কবর দেখায়। সেটা দেখে হেনরি অনেক কষ্ট পাচ্ছিল। ভিক্টর আবার বলে তার কারণেই তার মা ও বোন মারা গিয়েছে। সেদিন যদি তার মাকে ওই বন্দি শিশুদের কথা না বলতো তাহলে তার মা কখনোই যেত না আর রাক্ষসের হাতে মারাও যেত না। সে বলতে বলতে কেঁদে ফেলে। হেনরি তাকে বোঝায়, তুমি তখন ছোট ছিলে, এতে তোমার কোনো দোষ ছিল না। ভিক্টর বলে সেদিন তারও মারা যাওয়া উচিত ছিল। এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে। তখন হেনরি তার হাত ধরে বলে, আমি তোমার বাবা, সব সময় তোমার বাবাই হয়ে থাকব, এখন সব কাজ সম্পূর্ণ আমার। ভিক্টর তার কথা মেনে নেয়। আরেকদিকে কন্টেনারের গাড়ির মধ্যে তারা তিনজন 12 নম্বর সংখ্যা নিয়ে আলোচনা করছিল, যেটা জেইড ওই বোতলগুলোর মধ্যে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছিল জানতে পেরেছে। তখন জেইড বলে, গাছে যে নাম্বারগুলো ঝুলানো আছে আসলে তাতে কোনো লজিক নেই। সে এতদিন মিছে মিছে সব ধরনের গবেষণা করেছে। জিম বলে, আমরা কারো কল্পনার পিছু করছি না তো? তাবিতা বলে, মোটেও না। মিরিন্ডা জানতো এই বোতলগুলো খুবই গুরুত্বপূর্ণ। জেইড বলে, আমি ম্যাথমেটিক্যাল, অ্যাস্ট্রোনমিক্যাল, অ্যাস্ট্রোলজিক্যাল, ব্যাবিলিয়ন সব কিছু ট্রাই করেছি, কিন্তু এই 12 সংখ্যার কোনো মানে বের করতে পারিনি। তখন জিম বলে, তুমি কি সঙ্গীতের 12 সংখ্যার মানে জানো? সেটা নিয়ে কি কখনো ভেবে দেখেছিলে? এই কথা শুনে জেইড যেন আশার আলো খুঁজে পায়। সে জিমকে ধরে অনেক ধন্যবাদ দেয়, কারণ এবার সে 12 সংখ্যার মানে খুঁজে পেয়েছে। জেইড তাবিতাকে বলে, আমাদের এখন বারে যেতে হবে, এবং জিমকে বলে, তোমার এখন তোমার বাড়িতে যেতে হবে। সেখানেই বেসমেন্টে ভিক্টরের মায়ের ভায়োলিন পড়ে আছে, সেটা তোমাকে খুঁজে আনতে হবে। ওইদিকে ক্লিনিকে ক্রিস্টি র্যান্ডালকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসে। তারপর ম্যারিয়েলের কাছে জানতে চায়, সেদিন তোমাদের সাথে কি হয়েছিল, আমাকে সব খুলে বলো। আমি জানি তুমি ঠিক নেই, তবু তুমি নর্মাল থাকার অভিনয় করছো। তখন ম্যারিয়েল রাজি হয় বলার জন্য। এদিকে অ্যালজেন বয়েডকে জিজ্ঞেস করে, ওই পিকচারে কি ছিল? বয়েড তাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে বলে, ওই পিকচারে তার বাড়ির ছবি ছিল, যেটা সে রিটায়ারমেন্টের সময় কিনে রেখেছিল। অ্যালজেন বলে, এর মানে কি তুমি জানো? বয়েড বলে, না। অ্যালজেন বলে, এর মানে হলো তুমি শীঘ্রই আসল দুনিয়ায় ফিরে যাবে, শুধুমাত্র আর একটু অপেক্ষা করতে হবে। বয়েড তার কথায় পাত্তা না দিয়ে ব্যাগ থেকে এক এক করে টুলসগুলো বের করতে থাকে। অ্যালজেন বারবার বলতে থাকে, এসবের কোনো প্রয়োজন নেই, আমি যেটা করছি সেটা সবার ভালোর জন্য, ফাতিমার ভালোর জন্য। বয়েড হাতুড়ি বের করে তাকে বলে, তুমি আমার পরিবারকে ছিনিয়ে নিয়েছো, আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে মারতে থাকবো যতক্ষণ পর্যন্ত তুমি সত্যিটা না বলবে। বলো, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? অ্যালজেন ভয়ে ভয়ে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। তখন আবার ফাদার তার সামনে হাজির হয় এবং সে বয়েডের উপর ভীষণ রেগে আছে। বয়েড অ্যালজেনকে বলে, ফাতিমা কোথায়?
এবং তোমার হাত টেবিলের উপর রাখো। এলজিন হাত রাখতে না চাইলে সে জোর করে তার হাত টেবিলের উপর রাখে। তারপর বয়েড হাতুড়ি দিয়ে এলজিনের হাতে শক্ত করে একটা বাড়ি দেয়। তবু এলজিন কিছুই বলে না। এলজিনের চিৎকার নিচ পর্যন্ত চলে যায়। সবাই ভীষণ অস্বস্তির মধ্যে পড়ে যায়। তখনই অ্যাকোস্টা চলে আসে এবং উপরে এলজিনের আওয়াজ শুনে জিজ্ঞেস করে উপরে কি হচ্ছে। কেনি তাকে উপরে যেতে বাধা দেয়, কিন্তু অ্যাকোস্টা জোর করেই উপরে চলে আসে। তারপর দেখতে পায় বয়েড এলজিনের উপর টর্চার করছে। বয়েড তাকে ধমক দেয় বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু অ্যাকোস্টা তার মুখোমুখি দাঁড়িয়ে বলে আমাকে এখনই বলতে হবে এখানে কি হচ্ছে। তখন বয়েড সবাইকে নিচে আসতে বলে। অন্যদিকে জেইড কর্ড ও মেলোডি আলাদাভাবে বোঝার চেষ্টা করছিল। এরপর সে নাম্বারগুলো উল্টো করার পর একটি অদ্ভুত ও ভয়ানক সুর খুঁজে পায়। সে সাথে সাথে সেগুলো বোর্ডের সাথে নোট করে সাজাতে থাকে। তখনই জিম ভায়োলিন নিয়ে হাজির হয়। তাবিতা তাকে শান্ত হতে বলে যেন জেইড ভালোভাবে সাজাতে পারে। এরপর জিম তাকে বলে তুমি যে সুর খুঁজে পেয়েছ সেটা খুবই ভয়ানক। এখানে চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তোমার নিশ্চয়ই মনে আছে বয়েড যে মিউজিক বক্সের কথা বলেছিল সেটার কারণে কি ঘটেছিল, এবং ডিনার হাউসে অটোমেটিক গান বেজে ওঠা সেটা কিন্তু শুভকর ছিল না। জেইড এবার চিন্তায় পড়ে যায়, তাহলে সে কি করবে এখন? তখন তাবিতা বলে তারা জঙ্গলের সেই গাছটার সামনে যাবে যেখানে তারা এই নাম্বার মেসেজগুলো পেয়েছিল। সেখানে এই সুরটি বাজালে হয়তো কাজ হতে পারে। তখন তাদের দুজনের কাছে এই বুদ্ধিটা ভালো লাগে। অপরদিকে ফাতিমা কাচের টুকরো দিয়ে পেট কাটতে শুরু করে বাচ্চাটাকে নষ্ট করে মেরে ফেলার জন্য। তখনই আত্মাটি হাজির হয় এবং কাচের টুকরোটি তার গলায় ধরে বলে সে আসছে, অর্থাৎ ফাতিমার বাচ্চা জন্ম দেওয়ার সময় হয়ে গেছে। অন্যদিকে ডিনার হাউসে জুলি ও ইথান খাওয়ার সময় ইথান জুলিকে বারবার বলছিল সে মিস চ্যানকে খুব মিস করছে। তখন জুলি তাকে বলে সে কিছু তাকে বলতে চায়। ইথান জানতে চাইলে জুলি বলে সেদিন তারা দুজন যখন ওই জঙ্গলে গিয়েছিল তখন সে হঠাৎ একটি চেম্বারে চলে গিয়েছিল। সে নিজেকে, র্যান্ডালকে এবং ম্যারিয়ালকে চিৎকার করতে দেখেছিল এবং একটি লোককে বাঁধা অবস্থায় দেখতে পেয়েছিল। এরপর সে টানেলের মধ্যে চলে যায়। তখন সে তার মা ও ভিক্টরের মধ্যে কথা বলতে শোনে। ইথান সব শুনে বলে তুমি একজন স্টোরি ওয়াকার, তুমি ঘটনার মধ্যে ঢুকে যেতে পারো। জুলি বলে আমি যদি আবার ওই জায়গায় যেতে পারি তাহলে কিছু জিনিস বদলাতে পারবো, আমি আবার মিস চ্যানকে বাঁচাতে পারবো। ইথান বলে ঘটনায় ঢুকতে পারবে ঠিকই, কিন্তু কোনো কিছু বদলাতে পারবে না, কারণ যা কিছু একবার ঘটে যায় সেটা আর কখনো বদলানো যায় না। জুলি একদম চুপ হয়ে যায়। এদিকে বয়েড অ্যাকোস্টাকে বোঝানোর চেষ্টা করে এলজিন সব জানে কিন্তু কিছুই বলছে না। অ্যাকোস্টা বয়েডের কথা বিশ্বাস করে না, সে এটাকে নির্যাতন বলে দাবি করে। সেই মুহূর্তে সারা সবার চোখ ফাঁকি দিয়ে এলজিনের কাছে যায়। তখন এলজিন সারাকে বলে বয়েডকে বোঝাতে। সারা তাকে বলে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখন তোমাকে অনেক সৎ ও ভালো মানুষ মনে করেছিলাম। একসময় আমিও তোমার মতো ছিলাম। তারপর সারা পড়ে থাকা স্ক্রুড্রাইভার হাতে নিয়ে বলে বয়েড এই শহরে এসে অনেক কিছু হারিয়েছে, সে অনেক ভালো মানুষ, আমি জানি তুমি এভাবে স্বীকার করবে না। তখনও বয়েড অ্যাকোস্টাকে বুঝিয়েই যাচ্ছিল। সেই মুহূর্তে সবাই চিৎকারের আওয়াজ শুনতে পায়। সবাই তাড়াতাড়ি উপরে গিয়ে দেখে সারা এলজিনের একটি চোখ তুলে ফেলেছে। বয়েড সারাকে জিজ্ঞেস করে এটা তুমি কি করেছ? তখন সারা বলে ফাতিমা আন্ডারগ্রাউন্ড হোমের মধ্যে বন্দি আছে, অর্থাৎ এলজিন স্বীকার করেছে। এদিকে তারা তিনজন সেই গাছটির সামনে আসে এবং জেইড সুর ধরে ভায়োলিন বাজাতে শুরু করে। এর মধ্যেই বয়েড, এলিস ও কেনি দৌড় দেয় আন্ডারগ্রাউন্ড হোমের দিকে। তখন আত্মাটি ফাতিমার পেট থেকে বাচ্চাটি বের করছিল। ফাতিমা প্রচণ্ড চিৎকার করে। সেই মুহূর্তে সুড়ঙ্গের দরজা আপনা আপনি খুলে যায়। সবাই ফাতিমার চিৎকারের আওয়াজ অনুসরণ করে গোপন দরজা খুলতে থাকে। ততক্ষণে আত্মাটি বাচ্চা বের করে ওই সুড়ঙ্গের মধ্যে চলে যায়। ঠিক তার কিছুক্ষণ পরেই সবাই ভিতরে ঢুকে পড়ে। তখন ফাতিমা বলে বাচ্চাকে ওই সুড়ঙ্গের মধ্যে নিয়ে গিয়েছে। বয়েড সুড়ঙ্গের মধ্যে যেতে গেলে অ্যালিস ও কেনি তাকে বাধা দেয়। তখন বয়েড তাদের বলে ফাতিমাকে জলদি কলোনি হাউসে নিয়ে যাও, আমি দেখতে চাই নিচে কি হচ্ছে, আমি দ্বিতীয়বার ধোঁকা খেতে চাই না। তারপর সে একটি লাইট নিয়ে নিচে নেমে পড়ে। ওইদিকে জেইড ভায়োলিন বাজিয়েই চলেছে। এক পর্যায়ে ওই বাচ্চাগুলো এক এক করে বেরিয়ে আসে। তাবিতা জেইডকে বলে তুমি তাদের দেখতে পাচ্ছ? জেইড ভায়োলিন থামিয়ে বলে হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু জিম তাদের কিছুতেই দেখতে পাচ্ছিল না। তাবিতা জেইডকে বলে আবার বাজাতে থাকো।
জেড আবার বাজাতে শুরু করে দেয়। তখন তাদের মধ্যে যে লিড করছিল সে হাসতে হাসতে তাবিতার সামনে চলে আসে। অপরদিকে ফাতিমা ইলিসকে বলে, আমি দেখেছি ওই রাক্ষসগুলো কি, যেগুলো রাতে বেরিয়ে আসে। তারা অমর হওয়ার জন্য নিজের সন্তানদের কুরবানি দিয়েছে। তার মানে এখন সম্পূর্ণ পরিষ্কার, ওই বাচ্চাগুলো এই রাক্ষসদেরই সন্তান। তারা অমর হওয়ার জন্য ওই বাচ্চাদের টানেলের মধ্যে বন্দি করে ফেলে কোনো শক্তিকে উৎসর্গ করার জন্য, যার ফলে ওই শক্তি তাদের রাক্ষস বানিয়ে চির অমর করে দেয়। শীঘ্রই সিজন 4 আসতে চলেছে, তবে কবে নাগাদ ডেট ফেলা হবে আমি জানা মাত্রই আপনাদের জানিয়ে দেব। তো এই দিকে বয়েড লুকিয়ে লুকিয়ে দেখে আত্মাটি বেশ কয়েকটি রাক্ষসের সামনে বাচ্চাটি রাখে, যেটা দেখতে একটা মাংসপিণ্ডের মতো। সেই মাংসপিণ্ড ধীরে ধীরে বড় হচ্ছে এবং সেখান থেকে সেই রাক্ষসটি আবার পুনর্জন্ম নেয়, যেটাকে বয়েড হত্যা করেছিল। বয়েড তাকে দেখে একদম হতভম্ব হয়ে যায়। অপরদিকে ওই বাচ্চাটি তাবিতার সামনে বসে পড়ে। তখন তাবিতাও তার সামনে বসে যায়। তারপর বাচ্চাটি আবার তাকে বলে আংখুয়ে। সেই মুহূর্তে তাবিতার সব কিছু মনে পড়ে যায় এবং সে কাঁদতে শুরু করে দেয়। জিম জানতে চায় এখন আবার কি হলো। জেড বলে আংখুয়ে অর্থ হলো মনে করা। সে সব কিছু মনে করতে পেরেছে। তখন জেডেরও সব কিছু মনে পড়ে যায়। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে তাদের মধ্যে একজনকে বাঁচাতে। তাবিতা বলে সেটা পারবে না, এই বলে সেখান থেকে চলে যায়। তখন জিমও তার পিছু পিছু চলে যায়। তারপর জিম তার কাছে জানতে চায় এখানে কি হয়েছে। তাবিতা বলে আমার সব কিছু মনে পড়ে গেছে। আমিও জেইড কেন বারবার ওই বাচ্চাদের দেখতে পাই। আমি পূর্বের জন্মে মিরিন্ডা ছিলাম, আর ওই ব্রেসলেট এই শহরে আমি বহুবার বানিয়েছিলাম। জেইড পূর্বের জন্মে ক্রিস্টোফার ছিল। আমরা বারবার জন্ম নিয়েছি ওই বাচ্চাদের বাঁচাতে এবং এই রাক্ষসদের হারাতে, কিন্তু আমরা বারবার ব্যর্থ হয়েছি। তাবিতা কেঁদে বলে ওই বাচ্চাদের মধ্যে একজন তাদের মেয়ে ছিল, যে মেয়েটি তাবিতার সামনে এসে বসেছিল। জিম শুনে একদম হতবাক হয়ে যায়। তাবিতা জিমকে বলে তাকে একটু একা থাকতে দিতে। জিম তাকে একা ছেড়ে দেয়। তখন জিমেরও সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন তারা এই শহরে প্রথম প্রবেশ করে। সেদিন জিম তাবিতাকে বলেছিল মাঝে মাঝে মনে হয় আমি যদি এখানে না থাকি তাহলে কেমন হবে পরিস্থিতিটি। সেই সব কথা ভাবতে ভাবতে আরভি গাড়ির সামনে চলে আসে এবং ভীষণ কষ্টে কাঁদতে থাকে। তখনই জুলি চেঁচাতে চেঁচাতে তার বাবার কাছে আসে। তার মুখে ছিল একটি বড় আঁচড়ের দাগ। সে তার বাবাকে বলে এখানে বড় বিপদ আসতে চলেছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমাকে ঘটনা বদলাতে হবে। জিম তার কথা কিছুই বুঝতে পারছিল না। তখনই একটি হলুদ স্যুট পরা একজন লোক তার সামনে চলে আসে এবং বলে জেড অনেক ভালো বাজাতে পারে। সে বলতে বলতে তাদের সামনে চলে আসে। জিম জুলিকে দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং শহরের দিকে চলে যাওয়ার জন্য বলে। তারপর একটি শুকনো গাছের ডাল তুলে লোকটিকে ভয় দেখায় চলে যাওয়ার জন্য, কিন্তু লোকটি তার সামনে চলে আসে। জিম তাকে মারতে গেলে লোকটি তার গলা চেপে ধরে এবং বলে তোমার স্ত্রীর সেদিন উচিত হয়নি ওই কাজটি করার, আমি তোমাকে নিষেধ করেছিলাম। জুলি তার বাবাকে বাঁচাতে গেলে লোকটি তাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর লোকটি জিমের গলা ছিঁড়ে ফেলে। দৃশ্যটি দেখে জুলি চিৎকার করতে শুরু করে দেয়। আর এখানেই শেষ পর্ব অর্থাৎ এপিসোড 10 শেষ হয়ে যায়। আমি কয়েকদিনের মধ্যেই এই সিজন নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। সেখানে আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পাবেন। আর এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করব, সেখানে আপনাদের প্রশ্নগুলো কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।